नमस्कार प्रिय बंधुरा এই ভিডিওতে আমরা শেয়ার করতে চলেছি দক্ষিণ আমেরিকা ভ্রমণের ক্ষেত্রে একান্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিষয় যেমন রয়েছে এয়ার টিকিট কাটা, ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন, হোটেল বুকিং ও ভিসা করা এবং সাউথ আমেরিকান ল্যাঙ্গুয়েজ ইত্যাদি। সঙ্গে থাকুন ও ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পেয়ে যাবেন বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন এরকম সব গুরুত্বপূর্ণ ভিডিও। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজ আমরা এই মুহূর্তে আছি দক্ষিণ আমেরিকার ব্রাজিলের আমাজন রেইন ফরেস্টের একটি রিসর্টে। তবে এই দক্ষিণ আমেরিকা ট্রাভেল করার ক্ষেত্রে আমরা কিভাবে নিজেদের প্রস্তুতি নিয়েছি সেই প্রস্তুতি হিসাবে আমাদের যে অভিজ্ঞতা সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটির মধ্যে দিয়ে। এই দক্ষিণ আমেরিকা মহাদেশের ভ্রমণের নিয়মবিধি আর 5টি মহাদেশের ভ্রমণের নিয়মবিধি থেকে একটু আলাদা এবং সচরাচর পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ থেকে খুব কম সংখ্যক যে ভ্রমণ পিপাসু মানুষই এই মহাদেশে ভ্রমণ করতে যান, যার ফলে এর প্রস্তুতি পর্বেই যদি কিছু আগে থেকে জানা থাকে তাহলে আপনাদের সকলের পক্ষে এইটা খুব উপযোগী হবে। প্রথম পর্যায়ে আমাদের যেটা করতে হবে সেটা আমাদের ট্যুর আইটিনারি বা প্রোগ্রামটা একটা চক আউট করতে হবে যে আমি কোন কোন দেশে ট্রাভেল করতে চাই। আমরা যেমন 4টি প্রধান দেশ আমরা ঠিক করে নিয়েছি আগে থেকেই। প্রথমে ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি এবং পেরু। পরবর্তী ধাপে আমাদের যেটা করতে হবে তাতে এই ব্রাজিল যাওয়ার এয়ার টিকিট সেইগুলোকে আমাদের পারচেজ করতে হবে। শুধু ব্রাজিল নয়, সম্পূর্ণ ট্যুরটা যেটা চক আউট আমাদের করা আছে ভারতবর্ষ থেকে শুরু করে ভারতবর্ষে ফেরা পর্যন্ত সমস্ত টিকিটই আমাদের আগে পারচেজ করতে হবে। এয়ার টিকিট কাটার ক্ষেত্রে আমাদের কিছু সতর্কীকরণ দরকার আছে বা প্রয়োজন আছে বা কিছু ভাবনা চিন্তার প্রয়োজন আছে। যেমন আমরা প্রথমে চেষ্টা করেছিলাম একটু কমে কিভাবে হয়, প্রত্যেকে চেষ্টা করে কিভাবে কমে টিকিট কাটা যায়। সে যখনই আমরা কমে টিকিট কাটতে যাচ্ছি কম প্রাইসে বা কস্টে, তখন দেখছি সময়েরও একটা ফ্যাক্টর আছে। সেক্ষেত্রে অনেক 4-5 ঘন্টা আমরা পৌঁছতে পারবো, সময় আমরা ফিরতে পারবো। সেক্ষেত্রে আমাদের ফেরার ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যাচ্ছে। সেটা দেখাচ্ছে ইন ট্রানজিটে 2টি কান্ট্রি পড়ে যাচ্ছে, একটি হচ্ছে ইউএসএ নিউ ইয়র্ক সিটি আর একটি হচ্ছে ইউরোপের স্পেনের মাদ্রিদ। এবার সেক্ষেত্রে 2টি কান্ট্রিতেই আমাদের ইন ট্রানজিট ভিসা প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে আমরা কাতার এয়ারওয়েজে আসার জন্য প্রস্তুতি নিয়েছিলাম এবং এসেওছি। তা কাতার এয়ারওয়েজের কাস্টমার কেয়ারে যখন কল করলাম তখন ওরা জানিয়ে দিল যে এটা সবসময় মানে পরিবর্তনশীল, আন্তর্জাতিক অবস্থা বা নিয়ম নীতি অনুযায়ী এটা পরিবর্তন হতে পারে, সময়ে পরিবর্তন হয়, সেটা আগে থেকে কিছু বলা যাবে না। তারই পরিপ্রেক্ষিতে আমরা টিকিটটা এমনভাবে কেটে নিলাম যে ক্ষেত্রে আমাদের কোনো ইন ট্রানজিটে কোনো সমস্যা না হয়। আমরা যে দেশগুলোতে ট্রাভেল করছি যাতে সেই দেশগুলোর মধ্যে দিয়ে আমাদের আসা যাওয়াটা কমপ্লিট হয়ে যায়। তাই প্রত্যেকেই ভাবতে হবে যে আমি যদি এই দেশগুলোতে ট্রাভেল করি যাতে আমি কোনো ইন ট্রানজিটে কোনো সমস্যায় না পড়ি এবং এয়ার টিকিটটা আমাকে সেইভাবেই কাটতে হবে। আমাদের যাবার টিকিটটা যেমন সেটা আমরা বলে দিই। আমরা প্রথমে যেহেতু কলকাতা থেকে আসছি, কলকাতা থেকে দোহা, দোহা থেকে সাও পালো থেকে ব্রাজিলের মানস, এটাও আমাদের হচ্ছে আসার পথ। আর যাওয়ার পথটা কিরকম হচ্ছে আমাদের মানে দেশে ফেরার পথটা, কেন আমাদের এই ট্যুরটা শেষ হচ্ছে পেরুর লিমাতে। এবার লিমা থেকে আমরা ফিরবো। এবার লিমা থেকে ফেরার ক্ষেত্রে প্রথমে আমরা লিমা থেকে চলে যাব আমরা সাও পালো থেকে দোহা থেকে কলকাতা। এইভাবে আমরা আমাদের টিকিটটা কেটেছি। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে আমাদের আসা যাওয়াটা যেন কোনো অসুবিধা না হয়, আইনগত জটিলতা তৈরি না হয়। আমরা আমাদের আসা যাওয়ার মেইন জার্নিটা করেছি এই কাতার এয়ারওয়েজের ফ্লাইটে। আমরা আমাদের নির্ধারিত আসনে বসে পড়লাম কাতার এয়ারওয়েজের বোয়িং 777। আমাদের ডেস্টিনেশন, এই ফ্লাইটের ডেস্টিনেশন হচ্ছে সাও পালো টু দোহা।
কাতার এয়ারওয়েজের পরিষেবা আমাদের খুবই ভালো লেগেছে। তবে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশগুলির মধ্যে আমরা ট্রাভেল করছি ল্যাটাম এয়ারলাইন্সের ফ্লাইটে, যেগুলি আমরা ইতিপূর্বে বিভিন্ন ভিডিওতে শেয়ার করেছি। এই কাতার এয়ারওয়েজ এবং ল্যাটাম এয়ারলাইন্সের টিকিটের জন্য ওয়েবসাইট লিংক এই ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। এয়ার টিকিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা যে বিষয়ে এগোতে শুরু করলাম সেটা হচ্ছে এই কান্ট্রিগুলোতে সফর করতে গেলে একটি ভ্যাকসিন নেওয়া খুবই জরুরি, সেটা হলো ইয়েলো ভ্যাকসিন, ইয়েলো ফিভার প্রতিষেধক, ইয়েলো ফিভার ভ্যাকসিন। এটা অবশ্যই জরুরি এই 4টি দেশের মধ্যে। সেই ক্ষেত্রে আমাদের এই এয়ার টিকিটের প্রয়োজনীয়তা হয় এবং আমরা প্রাথমিকভাবে আমরা কোন কোন দেশে ট্রাভেল করছি সেই আইটেনেরও প্রয়োজন হয়। এই দুটোই জমা দিতে হবে যখন ইয়েলো ভ্যাকসিন নেওয়া হবে। সেটা আমরা পার্ট বাই পার্ট আমরা ইয়েলো ভ্যাকসিনের বিষয়টাও আমরা ভিডিওর মধ্যে দিয়ে দেখিয়ে দেব। প্রথমে আমরা আমাদের নিকটবর্তী কলকাতা দমদম এয়ারপোর্টের ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন সেন্টারে ইয়েলো ফিভার ভ্যাকসিনেশনের জন্য আমরা ইমেলের মাধ্যমে আবেদন করলাম। ভ্যাকসিনেশন সেন্টার থেকে মেল করে আমাদের ভ্যাকসিনেশনের ডেট এবং টাইম জানিয়ে দিল। এই ভ্যাকসিনের মূল্য বা ফিস ভারতীয় মুদ্রায় 300 টাকা। দমদম এয়ারপোর্টের এই ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন সেন্টারে ভ্যাকসিন দেওয়া হয় প্রতি বৃহস্পতিবার বেলা 11টা থেকে। ভ্যাকসিন দেওয়ার দিনেই আমরা ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন সার্টিফিকেটটি পেয়ে গেলাম। ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন সার্টিফিকেট। এরপরে আমরা আসছি হোটেল বুকিং এর ক্ষেত্রে, মানে অ্যাকোমোডেশন তো লাগবেই, মানে অ্যাকোমোডেশন ছাড়া আমরা থাকতেও পারবো না, বা যে আসবে তিনিও থাকতে পারবেন না, ভিসাও হবে না। তাই অ্যাকোমোডেশনের ক্ষেত্রে যেটা দরকার, হোটেল বুকিং করতে হবে। এবং সেক্ষেত্রে আপনি অনলাইনেও বুক করতে পারেন বা কোনো এজেন্সির মাধ্যমেও এগুলো বুক করাতে পারেন। এখন তো খুব সহজ হয়ে গেছে বুক করা, যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি যে কোনো হোটেলকে মুহূর্তের মধ্যে বুক করতে পারেন। সুতরাং এটা কোনো সমস্যা হবে না। এটা পরিস্থিতির সঙ্গে সঙ্গে আপনাকে সেইভাবেই আপনাকে তৈরি থাকতে হবে, আইটিনারির সঙ্গে ম্যাচ করে সেই দিনগুলি হিসাব করেই আপনার কোথায় কতদিন থাকবেন, কবে চেক ইন চেক আউট হচ্ছে সেটা মাথায় রেখেই আপনি হোটেলগুলো বুক করবেন আপনার আইটিনারি অনুযায়ী। এটি হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনেরোর উইন্ডসর হোটেল। তবে আমরা এই ট্রিপের বিভিন্ন দেশের বিভিন্ন সিটির বিভিন্ন হোটেলে স্টে করেছি। আপনিও আপনার পছন্দের যে কোনো হোটেল অনলাইনে বুক করতে পারবেন বিভিন্ন হোটেলের ওয়েবসাইট থেকে। প্রিয় দর্শক বন্ধু, আমাদের লাতিন আমেরিকা ট্রিপের প্রস্তুতি হিসাবে এবার আমরা শেয়ার করছি দক্ষিণ আমেরিকায় আমাদের ট্রাভেল করা 4টি দেশের ভিসা করার অভিজ্ঞতা। আমাদের ট্রাভেল করা 4টি দেশের ভিসা অফিস অর্থাৎ এম্বাসি আমাদের ভারতের নিউ দিল্লিতে। প্রিয় বন্ধুরা, দিল্লি এম্বাসিতে ভিসা ইন্টারভিউর জন্য আমরা কলকাতা থেকে রাতের শেষ ফ্লাইটটি ধরতাম এবং সকালে দিল্লি এয়ারপোর্ট থেকে ক্যাব ধরে এম্বাসিতে পৌঁছে যেতাম ইন্টারভিউর জন্য নির্ধারিত সময়ের মধ্যেই। অবশেষে আমরা পেরু এম্বাসির সামনে পৌঁছে গেলাম আমাদের পেরুর ভিসার জন্য। এই পেরুর ভিসা আমরা কিভাবে করলাম ইতিপূর্বে একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটির লিংক দেওয়া আছে, সেখানে ডিটেলস পেয়ে যাবেন। এই মুহূর্তে আছি আমরা ব্রাজিলের রিওতে। এই ব্রাজিলের ভিসা আমরা কিভাবে করলাম ইতিপূর্বে একটি ভিডিওতে সেই অভিজ্ঞতাই শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে, সেখানে ডিটেলস পেয়ে যাবেন। প্রিয় দর্শক বন্ধু, আমাদের ব্রাজিল ও পেরুর ভিসা কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী চিলির ভিসার ইন্টারভিউর জন্য আমরা দিল্লি চললাম। টান উত্তেজনার মধ্যে আমরা দিল্লি চললাম। কি জানি কি হয়, এইরকম একটা মনের মধ্যে দুরুদুরুবক্ষ হয়ে আমরা এগোচ্ছি দক্ষিণ দিকে। দুটো হার্ডেল টপকেছি, দেখা যাক বাকি দুটো কি হয়। আমরা দিল্লির অভিমুখে এখন উড়ে চললাম ইন্ডিগো ফ্লাইটে। নির্ধারিত সময়ের মধ্যেই আমরা চিলি এম্বাসিতে এসে পৌঁছালাম ইন্টারভিউর জন্য। প্রিয় বন্ধুরা, আমাদের জন্য চিলি ই ভিসা অ্যাপ্রুভড হয়েছে 10 দিনের মধ্যেই। তবে এই চিলি ভিসা করার অভিজ্ঞতা পরবর্তী কোনো ভিডিওতে আমরা শেয়ার করব। আমাদের দক্ষিণ আমেরিকা ট্রিপের প্রস্তুতি হিসাবে 3টি দেশের ভিসা আমরা অলরেডি পেয়ে গেছি, ব্রাজিল, পেরু এবং চিলি। আমাদের এখন বাকি আছে আর্জেন্টিনার ভিসা, তার ইন্টারভিউর জন্য আমরা দিল্লিতে চললাম। এখানে
আশা করি আগামীকাল আমরা ইন্টারভিউতে সফলভাবে আমরা ভিসা পেয়ে আমাদের আগামী সোমবারে যাত্রা শুরু করব। আর এটা হচ্ছে ইন্ডিগোর আজকের দিনের লাস্ট ফ্লাইট, 11:45 রাত্রি। আজ আমরা আর্জেন্টিনার ভিসার জন্য ইন্টারভিউ দিতে এলাম। আজ এই মুহূর্তে আর্জেন্টিনার ভিসা আমরা পেলাম। এক মানে অদ্ভুত অনুভূতি। আগেই আমরা বাকি 3টে দেশে পেয়ে গিয়েছিলাম, এইবারে চতুর্থ এবং সবথেকে ভাইটাল ভিসাটি পেয়ে আমাদের অনুভূতি বর্ণনা করতে পারছি না। এই আর্জেন্টিনার ভিসা আমরা কিভাবে ইন্টারভিউ দিনেই পেলাম সেই অভিজ্ঞতা ইতিপূর্বে একটি ভিডিওতে শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ডিটেলস পেয়ে যাবেন। এবার আমরা এই দেশগুলির স্থানীয় ভাষা এবং কারেন্সির বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই আমাদের দক্ষিণ আমেরিকা ভ্রমণের যে অভিজ্ঞতা তার একটি বিষয় আপনাদের শেয়ার করছি, সেটা হচ্ছে প্রথমে ভাষার কথা বলি, ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এখানে কিন্তু ইংরেজি সেরকম ইংলিশ চলেই না, একদম চলেই না, মোটেই বোঝে না। তাই এবং যেমন অফিসিয়াল লোকজনও খুব একটা বোঝে না। এক্ষেত্রে যেমন আমাদের কতিপয় ট্যুরিজমের কিছু লোক আছে যারা গাইড বলুন বা হোটেলের কিছু রিসেপশনিস্ট আছে, তাদেরকে বুঝতে হয়, প্রফেশনের তাগিদে বোঝে না। এবারে শুধু ব্রাজিলে পর্তুগিজ ভাষাটা চলে, ব্রাজিলে পর্তুগিজ চলে, গোটা সাউথ আমেরিকা জুড়ে কিন্তু স্প্যানিশ ভাষাই জয় জয়। অর্থাৎ এক্ষেত্রে আপনাকে একটু যদি আসার আগে স্প্যানিশ শিখে আসলে খুব ভালো হবে। আমরা তো স্প্যানিশ জানি না, আর ইংলিশটাই জানি, যাক মোটামুটি চালানোর মতন। এবার সেক্ষেত্রে আমাদের খুব সমস্যায় পড়তে হচ্ছে এবং সেক্ষেত্রে আমরা মোবাইল বার করে অ্যাপস থেকে ট্রান্সলেটরের সাহায্যে আমরা সেটাকে পর্তুগিজ ভাষায় অনুবাদ করছি বা স্প্যানিশ ভাষায় অনুবাদ করছি। অনুবাদ করে আমাদের যেটা বক্তব্য, আমরা কি কিনতে চাইছি বা যেতে চাইছি, সেগুলো আমরা জানাচ্ছি এইভাবে। তাই যদি এটা একটা অভিজ্ঞতা হলো। আর আপনারা যারা আসবেন বা আসতে চাইছেন, স্প্যানিশটা যদি বা স্প্যানিশ এবং পর্তুগিজ বেসিক একদম বেসিক 1 থেকে 10 কিভাবে বলে, গুড মর্নিং, হাই হ্যালো ইত্যাদি সামান্য ছোটখাটো বিষয়। এইটাকে জলকে কি বলে, এটাকে কি বলে, ওটাকে কি বলে, এই সামান্য জিনিস, বেশি কঠিন ব্যাপার নয়। অল্প স্বল্প করে নিজের কাজ চালানোর মতো কিছু জেনে আসা। তাহলে এই একটা সমস্যায় পড়তে হবে না, মানে সবাই ভালোবাসবে। কারণ সাধারণ মানুষ একদমই বোঝে না। এদের মনে স্কুলের শিক্ষার এর মধ্যে, সিলেবাসের মধ্যে এটা ইংরেজি নেই মনে হয়। হ্যাঁ, কিন্তু এরা স্প্যানিশেরই জয় একদম পুরো স্প্যানিশটা অন্য ভাষা বলেও না, বোঝার চেষ্টাও করে না। শুনুন, দ্বিতীয় দিকটা বলো। আর একটা হচ্ছে যেমন কালচারাল দিক। 4টে আমরা ট্রাভেল করলাম, প্রত্যেকটা দেশ তো খুব ডিফারেন্ট। যেটা ইউরোপে আমরা অনেকবার ঘুরেছি, ইউরোপের দেশগুলোর মধ্যে কি একটা সিমিলারিটি আছে বা ছকে বাঁধা ঘর বাড়ি বলুন বা কালচার বলুন, মানে যেহেতু মানে একই রকম প্রকারের ঘর বাড়ি, বিভিন্ন রকমের তাদের কথাবার্তা বা কালচারাল মিক্সিং আছে, কিন্তু এখানে প্রত্যেকটা দেশের কিন্তু স্বতন্ত্র সম্পূর্ণ আলাদা। এক একটা জায়গার ঘর বাড়ি আলাদা, তাদের কালচার আলাদা, তাদের ভাষা, যদিও স্প্যানিশ ভাষাটা সবাই বোঝে কিন্তু আঞ্চলিক ভাষাও আছে, এবং তাদের মানে সেখানকার দর্শনীয় জায়গাও মানে সম্পূর্ণ আলাদা রকম। এবং সেখানকার এক প্রকার বলতে গেলে মানে একটা কলমের তলায় পেরুর কালচার কিন্তু বা দক্ষিণ আমেরিকার কালচার কিন্তু আনা যাবে না, যেটা ইউরোপের আনা যায়। সেটা আপনাকে বিভিন্ন দেশের জন্য আলাদা করে স্টাডি করতে হবে। ভালো করে বুঝতে গেলে, দক্ষিণ আমেরিকাকে বুঝতে গেলে কিন্তু সমস্ত দেশগুলিকে আলাদা আলাদাভাবে স্টাডি করতে হবে। যাই হোক, সেটা আমরা দেখলাম, দেখেছি, বুঝলাম। আমাদের তো শেয়ার করার কেউ বা এরকম কেউ ছিল না, মানে আমাদের কলকাতা বা বাংলা থেকে এসেছে। যাই হোক, আমরা এসে বিষয়টা শেয়ার করলাম, যেখানে আসার ক্ষেত্রে আপনারা কিভাবে কি প্রস্তুতি নেবেন। দেখা যাচ্ছে যে ভারতীয়দের তথা বাঙালিদের ওই ইউরোপের দিকে ঘোরারই প্রবণতা বেশি আসে না, আমরা তো খুঁজে পাই না। আমরা ট্যুরের মধ্যে একজন কি দুটো পরিবার আমরা পেয়েছি, কিন্তু এটা আপনাদের সবাইকে বলবো, আপনারা একটু আউট অফ দ্য বক্স চিন্তা করে দক্ষিণ আমেরিকায় আসুন। সত্যি খুব অসাধারণ জায়গা, মানে ভাবা যায় না। যারা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভালোবাসেন, যারা ঐতিহাসিক সৌন্দর্য দেখতে ভালোবাসেন, তারা এখানে আসবেন, তার মন ভরে যাবে।
সত্যি আমরা তো ইউরোপে অনেকবার গেছি, 3বার গেছি ইউরোপে, অনেক দেশ ঘুরেছি, কিন্তু এখানে দেখলে একদম নতুন অভিজ্ঞতা পাচ্ছেন, কোনো কারোর সাথে কারো কোনো মিল নেই। খুব ভালো লাগলো। যাই হোক, এই বিষয়টাও আপনাদের শেয়ার করলাম যে কি কি আপনাদের বিষয়ে স্প্যানিশ বা পর্তুগিজ ভাষা কিন্তু নিজের একটা সহাবস্থানে আছে। হ্যাঁ, এটা আরেকটা জিনিস, এখানে পাশাপাশি দেশগুলোর মধ্যে খুব মিল, খুব প্রচন্ড মিল। যেমন আর্জেন্টিনা আর ব্রাজিল, পেরু, চিলি, 4টে দেশের মধ্যে এত সুন্দর সুসম্পর্ক, মানে ভাবা যায় না। একটা মানে ওদের প্রতিদ্বন্দ্বিতা আছে, কারণ সবাই খুব সকার ভালোবাসে, ফুটবল খেলাধুলা সেটা আছে, কিন্তু এরা ফুটবলকে একটা মানে স্বপ্নের মতো ভালো ভাবে, কিন্তু আদারওয়াইজ কিন্তু এদের মধ্যে পারস্পরিক দেশের মধ্যে সম্পর্ক খুব ভালো সম্পর্ক, সত্যি অন্যরকম, একদম ধারণা করা যায় না। এই প্রশান্ত মহাসাগরটা আবার দেখাচ্ছি, আবার এই প্রশান্ত মহাসাগরের পাড়েই আছি আমরা দুজন। এরপর প্রশান্ত মহাসাগর ছেড়ে আমরা চলে যাব ভারত মহাসাগরে, আমাদের ভারতে। যাক, আপনারা খুব ভালো থাকবেন আর এই দেশটিতেও আসবেন, খুব ভালো লাগবে। আমাদের তো খুব ভালো লেগেছে, প্রচন্ড ভালো। সেটাই আপনাদের শেয়ার করলাম। আসার ক্ষেত্রে কিভাবে প্রস্তুতি নেবেন এবং কি কি বিষয়ে সচেতন থাকবেন। আর কারেন্সির ব্যাপারটা বলে দিই, এখানে কারেন্সির ব্যাপার হচ্ছে ব্রাজিলে চলে ব্রাজিলিয়ান রিয়েল, বাকি আর্জেন্টিনা এবং চিলিতে চলে চিলিয়ান বা আর্জেন্টিনান পেসো, সেটা আলাদা আলাদা কিন্তু মূল্য আছে। এবং এখানে তথা পেরুতে চলে পেরুভিয়ান সলেস যেটা। তবে আরেকটা কি, যেটা আসার সময় আপনি ডলার নিয়ে আসবেন, কারণ ইন্ডিয়ান কারেন্সি এখানে চলবে না। এখানে ডলার এক্সচেঞ্জ করার কিন্তু প্রচুর জায়গা আছে, অথেন্টিক জায়গা থেকে ডলার এক্সচেঞ্জ করবেন। ডলার এক্সচেঞ্জ এবং ডলারের সঙ্গে এক একটা দেশে ডলারের এগেইনস্টে কারেন্সির ভ্যালুয়েশনটা আলাদা। তবে ডলার যে কোনো জায়গাতে যখন তখন এক্সচেঞ্জ করা যাবে, এই 4টে কান্ট্রির যে কোনো জায়গায়। আর এই 4টে কান্ট্রি হচ্ছে মেন। আর ক্রেডিট কার্ড আনলে অবশ্যই চলতে পারে, ক্রেডিট কার্ড, ফরেক্স কার্ড এগুলো কিন্তু চলে, প্রত্যেকটা বড় বড় দোকান, হোটেল, রেস্টুরেন্ট এগুলো অ্যাকসেপ্ট করে। আর ক্রেডিট কার্ডের খুব ভালো, মানে ওরা খুব প্রেফার করে ক্রেডিট কার্ড কিনা। ক্রেডিট কার্ড হলে সঙ্গে সঙ্গে একদম, এবং ক্রেডিট কার্ড হলে আপনি নিজে লাভবানও হবেন, মানে তাতে ডলারের ভ্যালুয়েশনটাও ভালো পাওয়া যায়। যাই হোক, এই বিষয়টাও জানালাম। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ। এবার বিভিন্ন দেশের কারেন্সির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হলো ব্রাজিল রুবেল, অর্থাৎ ব্রাজিলিয়ান কারেন্সি। এটা হচ্ছে আর্জেন্টিনার কারেন্সি পেসো। এটা হচ্ছে চিলির কারেন্সি, এটা 10,000 টাকার একটি নোট, 10,000 টাকার নোট, 10,000 পেসো। এই লিমার একটি মানি এক্সচেঞ্জ কাউন্টারে এলাম এবং সেখান থেকে আমরা টাকা এক্সচেঞ্জ করে নিয়ে গেলাম। এটা হচ্ছে এখানকার কারেন্সির নাম হচ্ছে সোলস। এই ভিডিওটিতে আমরা আমাদের দক্ষিণ আমেরিকা ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করলাম এবং এইখানে ভ্রমণ করতে গেলে কিভাবে আপনি প্রস্তুতি নেবেন সেটাও শেয়ার করলাম। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন। এই পর্যন্ত রাখি, ধন্যবাদ।